হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে এই চ্যানেলে প্রতিনিয়ত অঙ্কের ক্লাস চলছে। তোমরা যারা রেগুলার আমার ক্লাসগুলো দেখছো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা অঙ্কে ম্যাক্সিমাম স্কোর করে আসতে পারবে। আর যারা ক্লাসগুলো দেখছো অবশ্যই রিকোয়েস্ট করবো যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখে যেতে পারবে, তোমাদের কনফিডেন্স গ্রো করবে। যারা অঙ্ক একদমই পারো না তাদের জন্য আমি ধরে ধরে ক্লাসগুলো করাই, তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো। তো গাইস দেখো, আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ অঙ্ক রেখেছি তার ফার্স্ট অঙ্ক। অবশ্যই অঙ্ক দেখে স্কিপ করবে না। প্রত্যেকটি অঙ্ক আমি তোমাদের সেকেন্ডে কীভাবে করবে সেটা কিন্তু আমি এখানেই দেখিয়ে দেবো। সে যত বড়ই অঙ্ক হোক, জাস্ট 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে কিন্তু উত্তর হয়ে যাবে। তো ফার্স্ট অঙ্কটি কী বলছে দেখো, এন সংখ্যক সংখ্যার গড় 58 58, ওই সংখ্যার 65% সংখ্যার প্রতিটির মান 16 বৃদ্ধি করা হলো এবং বাকি সংখ্যার প্রতিটির মান 9 কমানো হলো, তাহলে নতুন গড় কত হবে? তো এখানে এন সংখ্যক সংখ্যার যে গড় সেটা কত দেওয়া আছে? 58। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে এন সংখ্যক সংখ্যা, মানে এনটা কত সেটা বার করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো কি বলছে, ওই সংখ্যার 65%। কোন সংখ্যার? এন সংখ্যক সংখ্যার 65%। 16 বৃদ্ধি করা হলো। দেখো, যখনই পার্সেন্টেজ চলে আসবে তখন আমাদের সংখ্যা কত হয়ে যাবে? সংখ্যা সবসময় 100 হয়ে যাবে। ঠিক আছে, সংখ্যা সবসময় কত হবে? তার মানে আমরা এখানে বলতে পারি এন সংখ্যক সংখ্যা মানে কত? 100 হচ্ছে। ঠিক আছে, তো 100টা সংখ্যার গড় কত দেওয়া আছে? 58 দেওয়া আছে। তো এইটুকু মাথায় রাখবে, যেখানে তোমরা পার্সেন্টেজ দেখবে সেখানে তোমাদের সর্বোচ্চ সংখ্যা বা নাম্বার কত হবে? 100 হবে। তাহলে দেখো, এই 100টা সংখ্যার ভিতরে 65% মানে 65টা সংখ্যাকে কত বাড়ানো হয়েছে? 16 বাড়ানো হয়েছে। আর যদি 100-র ভিতরে 65টা সংখ্যাকে বাড়ানো হয় তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 35টা সংখ্যা, প্রত্যেকটিকে 9 করে কমানো হয়েছে। এখন এটাকে তোমরা কেটে ছোট করতে পারো। কেটে ছোট করলে কী হচ্ছে দেখো, 5 13 65, 5 7 35। তার মানে এই যে 13 অনুপাত পেলে, এই 13 অনুপাত সংখ্যাকে কি করা হয়েছে? 16 দ্বারা বৃদ্ধি করা হয়েছে। আর এই 7 অনুপাত সংখ্যাকে 9 দ্বারা কমানো হয়েছে। তো গাইস দেখো, আমাদের এন সংখ্যক সংখ্যার যে গড় সেটা কত ছিল? 58 ছিল। তো 58 প্লাস করো, প্লাস এই যে 13 অনুপাত পেয়েছো, এই 13 অনুপাতকে কী করা হয়েছে? 16 দ্বারা বাড়ানো হয়েছে। কি মাইনাস করবে? এই যে 7 অনুপাত পেয়েছো, এই 7 অনুপাতকে 9 দ্বারা কমানো হয়েছে। তো 7 × 9, টোটাল কত অনুপাত দেখো? 13 আর 7 20। তো 20 নিচে ভাগ দিয়ে দাও। তো আমি এই পোর্শানটা একটু এই সাইডে এসে করি। 58 প্লাস 13 আর 16 গুণ করলে কত হবে? 208 হবে সম্ভবত। সাইডে গুণ করে দেখো, 16 আর 13, 3 16 48, 16 1 16, তার মানে হচ্ছে 208। মাইনাস 7 9 63, নিচে কত? 20 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 208 থেকে 63 মাইনাস হলে হচ্ছে কত? এই সাইডটাই করছি দেখো, একটু তোমরা বুঝতে অসুবিধা হতে পারে। এই পোর্শনটা আমি এই সাইডে করছি। প্লাস দেখো, 208 থেকে 63 মাইনাস করলে তোমাদের থাকবে সম্ভবত 5 145। এখন এই 145কে 20 দিয়ে ভাগ করে 58 মানে 58-র সাথে যোগ করলে তোমাদের উত্তর চলে আসবে। তো 58 এটা কতবার যাবে? 7 বার যাবে। 7 20 140, থাকে কত? 50, মানে 20 দিন 7.25 আসবে। তাহলে 58 প্লাস 7.25 যোগ করলে তোমাদের আসবে 65.25। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, কিছুই নেই, খুবই সহজ টাইপের অঙ্ক। এখানে শুধুমাত্র তোমরা কনফিউজড হবে এইখানে যে এন সংখ্যক সংখ্যার গড় বলে তোমার সংখ্যাটা বলে দেয়নি, কিন্তু তোমার প্রশ্নের ভিতরে বলা আছে, বলছে ওই সংখ্যার 65%। যেখানে পার্সেন্টেজ আছে মানে সেখানে ম্যাক্সিমাম নাম্বার কত হবে? সবসময় 100 ধরে চলবে, সবসময় 100 ধরে ক্যালকুলেশন করবে। তো 100টা সংখ্যার ভিতরে 65%, তো 100-র 65% মানে কত? 65টা সংখ্যা। তো 65টি সংখ্যার প্রত্যেকটিকে 16 দ্বারা বৃদ্ধি করা হয়েছে। আর 65 যদি হয়ে যায় 100-র ভিতরে, তাহলে বাকি থাকে কত? 35। তো এই 35টি সংখ্যাকে প্রত্যেকটিকে 9 দ্বারা কমানো হয়েছে। এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটাকে কেটে রেশিও করে নিলাম। তো 65কে 5 দিয়ে কাটলে 13 বার যাবে, আর 35কে 5 দিয়ে কাটলে 7 বার যাবে। তার মানে এই যে 13 অনুপাত পেয়েছো, 13 অনুপাতের প্রত্যেকটিকে 16 দ্বারা বৃদ্ধি করা হয়েছে, আর 7 অনুপাতের প্রত্যেকটিকে 9 দ্বারা কমানো হয়েছে। এইবারে এভারেজ বের করতে গেলে সবসময় কী করতে হয়? সবসময় টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হয় কিন্তু। ঠিক আছে, তো এইগুলো গুণ করে নিলাম, 13 আর 16 গুণ করলাম, করে মাইনাস করলাম যেটা কমানো হয়েছে সেটা থেকে, করে 20 দিয়ে ভাগ দিলাম।
তাহলে আমাদের কিন্তু এই যে 58 তো থাকবে, তার সাথে কতটা কম হচ্ছে বা বেশি হচ্ছে, সেটা কম হলে মাইনাস হতো, বেশি হয়েছে বলে যোগ হয়েছে। তো নতুন গড় কত হয়েছে? 65.25। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, বলছে 42 ইনিংসে ব্যাটিংয়ে গড় রান কত? 57। তাহলে একজন ব্যাটসম্যানের 42 ইনিংসে ব্যাটিং গড় হচ্ছে 57। বলছে যদি শেষ দুটি ইনিংসে রান যুক্ত করা হয় তবে গড় রান হাফ কমে যায়। শেষ দুটি ইনিংস কত? মানে শেষ দুটি ইনিংস যদি আমরা অ্যাড করি এখানে, তাহলে টোটাল ইনিংস কত হচ্ছে? 44টা ইনিংস হচ্ছে। তো 44টা ইনিংসে তার ব্যাটিং গড় প্রথমে যা ছিল তার থেকে হাফ কমে যাচ্ছে, মানে কত হচ্ছে? 56.5। এখন দেখো, এই যে 44টা ইনিংসের ব্যাটিং গড় হাফ করে কমে যাচ্ছে কিসের জন্য? এই দুটো ইনিংসে সে রান কম করেছে বলে। এখন আমরা দুটো ইনিংস নিয়ে ক্যালকুলেশন করব। দেখো এখানে যে 57 এভারেজ পেলাম, অর্থাৎ একটা ইনিংসের রান কত? প্রত্যেকটা ইনিংসের রান 57 করে। তো দুটো ইনিংসের রানের সমষ্টি কত হবে? 57 গুণিতক 2, 114। বাট সে কিন্তু শেষ দুটো ইনিংসে এই 114 রান করেনি। কি বললাম? শেষ দুটো ইনিংসে 114 করেনি। শেষ দুটো ইনিংসে যদি 114 করতো তাহলে তার 44টা ইনিংসে ব্যাটিং গড় কত হতো? 57 হতো, 56.5 হতো না। বাট সে এই রানটা করেনি, এর থেকে কম করেছে। এখন সেটা আমরা কিভাবে করব? দেখো, সে লাস্ট দুটো ইনিংসে রান কম করেছে বলে রানের গড় হাফ কমেছে। তার মানে 44টা ইনিংসে যদি হাফ করে কমে, তার মানে তার টোটাল কত রান কম করেছে? সে 22 রান কম করেছে। অর্থাৎ সে লাস্ট দুটো ইনিংসে 114 থেকে কত রান কম করেছে? 22 কম করেছে। তো এটা মাইনাস করো, কত হচ্ছে? 2.92। অর্থাৎ সে লাস্ট দুটো ইনিংসে, শেষ দুটো ইনিংসে করেছে কত? 92 রান। তাহলে এভারেজ কত হবে? এভারেজ 92কে 2 দিয়ে ভাগ করো, 46। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এটা এভাবেও করতে পারো আর বেসিক নিয়মে করতে পারো। তো বেসিকটা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো এখানে তোমাদের মাথায় রাখতে হবে, সে দুটো ইনিংসে কত করতো? 57 এভারেজে 114 করতো। বাট সে 57 এভারেজে রান করেনি, সে কত কম করেছে সেটা কী করে বের করবে? দেখো টোটাল 44টা ইনিংসে তার গড় হাফ করে কম হয়ে যাচ্ছে। তো এই হাফ করে কম হচ্ছে কিসের জন্য? শেষ দুটো ইনিংসে সে কম রান করেছে বলে। এখন 44কে হাফ দিয়ে গুণ করলে তোমরা পাবে শেষ দুটো ইনিংসে সে কত কম করেছিল সেটা বেরিয়ে আসবে। তো সে শেষ দুটো ইনিংসে 22 রান কম করেছিল। তো করার কথা ছিল 114, করলে তার এভারেজ ঠিকঠাক বজায় থাকতো। বাট সে 22 কম করেছে বলে 114 থেকে 22 মাইনাস করে তুমি পেয়ে যাবে শেষ দুটো ইনিংসে সে 92 রান করেছিল। তো গড় কত করেছে? 92কে 2 দিয়ে ভাগ করলে অপশান বি ইজ দ্য তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখন দেখো বেসিক কীভাবে করবে। 42 ইনিংসের রানের গড় হচ্ছে কত? 57। তাহলে এদের যে সমষ্টি কত হবে? 42 ইন্টু 57। এরপরে বাকি দুটো ইনিংস যদি অ্যাড করি তাহলে 44টা ইনিংসের তার গড় হচ্ছে কত? 56.5। এখন এটা গুণ করবে, 44 গুণিতক 56.5। তো এটা গুণ করে যেটা আসবে, যে অ্যান্সারটা আসবে, আর এটা গুণ করে যে অ্যান্সারটা আসবে, তোমরা এটা থেকে মানে 44 ইন্টু 56.5 থেকে এটা বিয়োগ করবে। 44 গুণিতক 56.5 এটা গুণ করে যে অ্যান্সারটা আসবে সেটা বিয়োগ করতে হবে 42 গুণিতক 57। তো গুণ করে বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিলে তোমাদের অপশান কী আসবে? 46। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে খুব ভালো একটা টাইপের অঙ্ক। এ একটি কাজ 6 দিনে করতে পারে, 6 দিনে একটি কাজ করে। বি এটি সম্পূর্ণ করতে 8 দিন সময় নেয়। বি সেই কাজটা সম্পূর্ণ করতে কদিন সময় নেয়? 8 দিন সময় নেয়। একসঙ্গে কাজ করলে এ এবং বি যতদিন লাগে সি ততদিন সময় নেয়। একসঙ্গে কাজ শেষ করতে বি আর সি এর কতদিন টাইম লাগবে? এখন দেখো এখান থেকে আমরা টোটাল কাজটা বের করতে পারি কীভাবে? 6 আর 8-এর লসাগু নিয়ে। তো 6 আর 8-এর লসাগু খুবই সহজ, তোমরা যারা একবারে করতে পারবে না তারা এখান থেকে এইভাবে করে নিও। দেখো 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার মানে কত হচ্ছে? 3 4 12, 12 দুগুণে 24। তো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, 24 ইউনিট। এখন এই টোটাল ওয়ার্ককে এই টাইম দিয়ে ভাগ করলে তোমরা এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতার অনুপাত পাবে। তো এ এর এফিসিয়েন্সি কত? 24কে 6 দিয়ে ভাগ করলে 4 বার যায়, মানে এ একদিনে 4টে কাজ করে। আর 24কে 8 দিয়ে ভাগ করলে কত পাবে? 3 পাবে। তার মানে বি একদিনে 3টে কাজ করে। তাহলে এ প্লাস বি একদিনে কটা কাজ করবে? এ প্লাস বি একদিনে 4 + 3 7টা কাজ করবে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 7। এখানে বলছে
একসঙ্গে কাজ করলে এ আর বি যতদিন লাগে সি ততদিন লাগে। তার মানে এ প্লাস বি এর যা এফিসিয়েন্সি সি এর এফিসিয়েন্সি সেম হবে। তাহলে সি একদিনে কটা কাজ করবে? 7টা কাজ করবে। এইখানে কিন্তু এটা বোঝার আছে, এ আর বি এর যতদিন লাগে কাজটি শেষ করতে সি ততদিন সময় নেয়। তার মানে এই যে এ প্লাস বি এর যে এফিসিয়েন্সি 7 অনুপাত, সেই এফিসিয়েন্সি সি এর হবে, কারণ সি সেম এফিসিয়েন্সি নিয়ে কাজ করে। এখন বলছে একসঙ্গে কাজ শেষ করতে বি আর সি এর কতদিন লাগবে। তাহলে টোটাল কাজ হচ্ছে 24 ইউনিট। সি একদিনে 7টা কাজ করে, বি একদিনে 3টে কাজ করে, তাহলে তারা একদিনে 10টা কাজ করলে 24টা কাজ শেষ করতে তাদের টাইম কত লাগবে? 24কে 10 দিয়ে ভাগ করো, তার মানে কত হচ্ছে? এভাবে কাটো, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 12/5 দিন লাগবে। 12/5 কোন অপশান আছে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো কি বলছে, নির্দিষ্ট সরল সুদের হারে কোনো আসল 3 বছরে 850 টাকা হয় আর 4 বছরে 925 টাকা সুদে মূল্যে হলে আসল কত হবে? তাহলে কোনো একটা আসল 3 বছর পরে সেটা কত হচ্ছে? 850 টাকা। আর এখান থেকে আরও 1 বছর, মানে টোটাল 4 বছর পরে সেটা হচ্ছে 925 টাকা। তাহলে এখানে দেখো এই 925 থেকে 850 মাইনাস করলে তুমি 1 বছরের সুদ পাবে 75 টাকা। তো 1 বছরের সুদ কত? 75 টাকা। তো এখানে আসল প্লাস 3 বছরের সুদ মানে কত? 850 টাকা। তো এখানে আসল প্লাস 1 বছরের সুদ যদি 75 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 × 75 মানে 850। তাহলে এখান থেকে আসল কীভাবে বের করবে? আসল পি ইকুয়াল টু 850 আর 3 × 5 = 15, 5 হাতে হচ্ছে 1, 3 × 7 = 21 আর 1 = 22, 225। তার মানে হচ্ছে 5 হাতে 1 2, 625 টাকা। আসল কত টাকা? 625 টাকা। এটাই চেয়েছে, খুবই সহজ অঙ্ক। দেখো একটা জিনিস মনে রাখবে, সিম্পল ইন্টারেস্ট এসআই সবসময় কিন্তু সেম থাকে, সরল সুদ সবসময় সেম থাকে, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কিন্তু আমরা এটা সেম করতে পারতাম না। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট সুদের ওপরে সুদ যেহেতু লাগে, সেই কারণে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা সেম বলতে পারি না। কিন্তু প্রথম বছরের সরল সুদ যদি তোমার 75 টাকা হয়, দ্বিতীয় বছরের সরল সুদ 75 টাকা হবে, তৃতীয় বছরের সরল সুদ 75 টাকা হবে, চতুর্থ বছরের সরল সুদ কত হবে? 75 টাকা হবে। অর্থাৎ সরল সুদ প্রত্যেক বছর সেম থাকে, বাট জটিল সুদের ক্ষেত্রে হলে কিন্তু আমরা এইভাবে করতে পারতাম না। পরের প্রশ্নে দেখো কি বলছে, 175 মিটার দীর্ঘ একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 27 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 175 মিটার। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্যের থেকে দ্বিগুণ, তার মানে 2 × 175 এত মিটার। একটা ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটি কতটা ডিস্টেন্স কভার করে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 175 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 2 × 175। তার মানে এখানে কটা 175 আছে বলো তো? এই একটা আর এখানে দুটো, তার মানে 3টে 175 আছে। তো এখানে কী করে দাও? 3 × 175 করে দাও। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। আমাদের এখানে ট্রেনের বেগ বের করতে হবে। তো আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম, কারণ ফর্মুলা ছিল ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখানে ডিস্টেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমাদের কী বের করতে হবে? স্পিড। তো ডিস্টেন্স কত? 3 × 175 মিটার, আর টাইম কত নিচ্ছে? 27 সেকেন্ড। তো এটা মিটার পার সেকেন্ডে আমরা পেলাম, ঠিক আছে? 3 × 9 = 27। আমাদের উত্তরটা বের করতে হবে কত? কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখন স্পিডকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে আমাদের কী করতে হবে? 175/9 এটাকে 18/5 দিয়ে গুণ করলে কী হবে? কিলোমিটার প্রতি ঘন্টা হবে। আর কিলোমিটার প্রতি ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে যায়। তো দেখো এটা 9 × 2 = 18 আর 5 × 35 কত হয়? 175। তার মানে গতিবেগ কত? 35 × 2 = 70 কিলোমিটার প্রতি ঘন্টা, 70 কিলোমিটার পার আওয়ার। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে দেখো কী বলছে, সীতা যদি 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে তার বাড়ি থেকে স্কুলে যায় তাহলে সে 9 মিনিট দেরি করে। সে যদি 6 কিলোমিটার গতিতে হাঁটে তবে 6 মিনিট আগে স্কুলে পৌঁছায়, তার স্কুল ও বাড়ির দূরত্ব কত হবে? দেখো ফর্মুলা ছিল ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট তখন কী হয়? স্পিডের সাথে টাইমের যে সম্পর্ক সেটা কী হয়? ব্যস্তানুপাতিক। অর্থাৎ স্পিড যা হবে টাইম তার অপোজিট হবে। এখানে সীতার যে গতিবেগের অনুপাত কত দেওয়া আছে? প্রথমে সে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছিল, পরে সে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায়? 6। এটাকে কেটে ছোটো করো, 2 × 2 = 4, 3 × 2 = 6। তাহলে গতিবেগের অনুপাত 2 থেকে 3, তার মানে টাইমের রেশিও কত হবে? টাইমের রেশিও 3 থেকে 2 হয়ে যাবে, জাস্ট অপোজিট। অর্থাৎ প্রথমে যখন তার গতিবেগ 2 অনুপাত ছিল, টাইম বেশি লাগছিল 3 অনুপাত। গতিবেগ বেশি, টাইম কম। এখন দেখো একটা জিনিস, মনে করো তার স্কুল হচ্ছে 10টার সময় স্কুল হয়, সকাল 10টায়। সে প্রথমে যখন এই গতিবেগে যাচ্ছিল তখন তার 9 মিনিট দেরি হচ্ছিল। তার মানে সে কটায় যাচ্ছিল? 10টা বেজে 9 মিনিটে যাচ্ছিল।
বাট যখন সে গতিবেগ বাড়ালো তখন সে 6 মিনিট আগে স্কুলে পৌঁছে, তার মানে সে কটায় পৌঁছায়? 9:54 যখন তার 10টায় স্কুল, সেই সময় সে প্রথম গতিবেগ নিয়ে গেলে 9 মিনিট লেটে পৌঁছাচ্ছিল। এখন তার গতিবেগ বাড়ালে সে 6 মিনিট আগে পৌঁছাচ্ছে, তার মানে কত? 9:54 সে পৌঁছে যাবে। এখন দেখো টাইম কতটা সেভ করেছে সে, টাইম কতটা সেভ হয়েছে? 6 9 6 15 মিনিট টাইম কিন্তু সেভ করেছে। কী জন্য? এই স্পিড বাড়ানোর জন্য। তাহলে দেখো টাইমের রেশিও 3 থেকে 2 হয়েছে, মানে কত কমেছে? 1 রেশিও। তো 1 রেশিও কম হওয়ার জন্য সে যদি 15 মিনিট সেভ করে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো টাইম যখন 2 রেশিও তখন 2 এর ভ্যালু কত হবে? 2 এর ভ্যালু 30 মিনিট হবে। এখন আমাদের ডিস্টেন্স বার করতে হবে, তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো স্পিড দেখো কত? 6 কিলোমিটার প্রতি ঘন্টা, আর টাইম কত পেয়েছি? এই ক্ষেত্রে টাইম পেয়েছি 30 মিনিট। তো 30 মিনিটকে তুমি যদি ঘন্টায় করে নাও তাহলে কত হচ্ছে? 30/60। 0 0 কাটলো, 6 6 কাটলো, তো ডিস্টেন্স ইকুয়াল টু কত? 3 কিলোমিটার প্রতি 3 কিলোমিটার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্ক প্রথমে নিজেরা চেষ্টা করবে, না পারলে কিন্তু আমি তো করে দিচ্ছি, সেটাই দেখে নিও। প্রথমে আগে নিজেরা চেষ্টা করবে, কখনোই নিজেরা চেষ্টা না করলে কিন্তু শিখতে পারবে না। আগে নিজেরা চেষ্টা করবে, না পারলে আমি যেভাবে ক্যালকুলেশন করছি সেইভাবে দেখবে। দেখো কি বলছে, একটি থলিতে 2 টাকা ও 1 টাকার মোট 100টি মুদ্রা ছিল। থলিতে মোট 132 টাকা থাকলে 1 টাকার মুদ্রা কতগুলো ছিল? তো এই টাইপের অঙ্ক, জাস্ট দেখো কোনো ট্রিক্স জানার দরকার নেই, এক্স ধরে করলেও তোমাদের একটা লাইনে হয়ে যাবে। যেখানে এক্স ধরে করলে এক লাইনে হবে সেখানে তোমরা বেসিকটাই শিখে যাও, কারণ ট্রিক্স শিখলে কিন্তু মনে রাখতে পারবে না। এখানে ধরে নাও 1 টাকার মুদ্রার সংখ্যা কত? এক্সটি। তাহলে টোটাল মুদ্রা কত? 100টি। তো 2 টাকার মুদ্রার সংখ্যা কত হবে? 100 থেকে এক্স মাইনাস হবে। এখন 1 টাকার মুদ্রার সংখ্যা যদি এক্সটি হয় তাহলে এদের ভ্যালু কত হবে? মনে করো তোমার কাছে 1 টাকার কয়েন 10টা আছে, তাহলে তোমার কাছে মোট অর্থ কত আছে? 10 × 1 মানে 10 টাকা আছে। তার মানে এই যে 1 টাকার মুদ্রার সংখ্যা এক্স হলে এর ভ্যালু কত হবে? 1 × x। প্লাস তোমার কাছে যদি 2 টাকার মুদ্রা বা কয়েন 20টা থাকে, তাহলে তোমার কাছে কত টাকা আছে টোটাল? 20 দুগুণে 40। তো এই হচ্ছে কয়েনের সংখ্যা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে তোমার মোট অর্থ কত আছে সেটা তুমি বের করতে পারবে। তাহলে 2 টাকার কয়েনের সংখ্যা যদি 100 - x হয়ে থাকে, তাহলে এর ভ্যালু কত হবে? মান কত হবে? গুণ করে দাও, তাহলে অর্থের পরিমাণ বেরিয়ে আসলো। আর এই যে 1 টাকার সংখ্যা 2 টাকার সংখ্যা মোট কত টাকা আছে? মোট অর্থ কত? 132। একটা ফর্মুলা আমি তোমাদের দিয়েছিলাম, কি সেই ফর্মুলা? বাংলায় করেছিলাম, সেটা আমি এখন ইংলিশে বলছি। নাম্বার অফ কয়েন্স, ঠিক আছে? নাম্বার অফ কয়েন্স গুণিতক ভ্যালু, ভ্যালু অফ কয়েন্স। এটা গুণ করলে কী পাবে? টোটাল ভ্যালু পাবে। অর্থাৎ এখানে 1 টাকার সংখ্যা আমরা ধরলাম এক্স, আর 1 টাকার ভ্যালু মানে 1 হয়, তো টোটাল ভ্যালু কত হবে? 1 × x। 2 টাকার মান কত? 2 টাকার মান হচ্ছে 2। 2 টাকার সংখ্যা কত? 100 - x। গুণ করলে টোটাল ভ্যালু পেয়ে যাবে। আর এই 1 টাকা 2 টাকার টোটাল ভ্যালু কত? মোট মিলে আসে কত? 132 টাকা। তো এখানে ক্যালকুলেশনটা করলে তোমাদের উত্তর বেরিয়ে আসবে x + 200 - 2x = কত? 132। এখন দেখো এই 200 থেকে 132 মাইনাস হবে, আর 2x থেকে x মাইনাস হলে কত হবে? x হবে, আর 200 থেকে 132 মাইনাস করলে পাবে হচ্ছে 68। তাহলে 1 টাকার মুদ্রার সঙ্গে ধরে নিয়েছিলাম এক্সটি, তো রাইট অ্যান্সার কত? 68। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা তোমরা এক্স ধরে করলে তোমাদের দেখো একটা লাইনে হয়ে গেল। এখান থেকে তোমরা জাস্ট উত্তরটা বলতে পারতে। পরের প্রশ্নে দেখো কি বলছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? এই যে নিচের যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে সেটি এই 6 8 10 12 120 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই টাইপের অঙ্ক তোমরা কখনোই এই লসাগু করে করতে যাবে না। 6 8 10 12 120 এইভাবে লসাগু বের করতে গেলে কিন্তু টাইম নষ্ট হবে। জাস্ট এখানে কি করবে? ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করবে। কি রুল বললাম? ডিভিজিবিলিটি রুল, বিভাজ্যতার নিয়ম। দেখো এখানে 6কে তুমি কিভাবে লিখতে পারো? 2 × 6, সরি 3। 8কে লিখতে পারবে 2 × 4, 10কে লিখতে পারবে হচ্ছে 2 × 5। তো এখানে দেখো কোনো একটা সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি? যদি ওই সংখ্যার লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তো এখন এই অপশানগুলোর ভিতরে দেখো এই যে 60 কিন্তু 4 দিয়ে ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। 80 4 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। 90 কিন্তু 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় না, তার মানে কি 8 দিয়েও ভাগ যাবে না। আর এখানে বলেছে
এই চারটে সংখ্যার ভিতরে কোন সংখ্যায় প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে, তো 8 দিয়ে ভাগ যাবে না, মানে আমাদের এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। এরপরে দেখো 40 কিন্তু 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, তাহলে এই অপশান থাকলো, তাহলে একটা অপশান কিন্তু আমরা এখানে ছাড়তে পারলাম। এবারে দেখো এখানে কি আসছে, 3 দ্বারা ডিভিজিবিলিটি রুল কি, বিভাজ্যতার নিয়ম কিভাবে চেক করে, এই যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো যোগ করতে হয়। তো 9 9 18 আচ্ছা 24, 24 কিন্তু কত দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 3 8 24, তার মানে আমাদের এই অপশান থাকছে। 9 9 18 আর 8 26, 26 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। 9 4 13, 13 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তো এই অপশানটাই ক্যান্সেল হয়ে গেল। বাকি থাকছে কোনটা, এটাই, তো আমাদের এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। জাস্ট বিভাজ্যতার নিয়ম চেক করলে তোমাদের কিন্তু সেকেন্ডে উত্তরটা হয়ে আসবে, লসাগু কিন্তু বের করার দরকার নেই। আর এখান থেকে লসাগু বের করে তোমরা গুণ করে করে যাবে এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পর্যন্ত, সেটা কিন্তু অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। তো এই টাইপের অঙ্কে আমি তোমাদের বলবো বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করবে, সেটাই তোমাদের জন্য বেটার হবে। পরের প্রশ্নে দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভিভিআই। একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করে 18 সেকেন্ডে। তো ট্রেন যখন কোনো একটা খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেন কতটা ডিস্টেন্স অতিক্রম করে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে, 18 সেকেন্ডে। এবং 200 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করে 42 সেকেন্ডে। তো ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 210 মিটার, এটা অতিক্রম করবে কত সেকেন্ডে, 42 সেকেন্ডে। এখন তুমি বড় থেকে ছোটোটা মাইনাস করো, টি প্লাস 210 কত সেকেন্ড অতিক্রম করছে, 42 সেকেন্ডে। আর ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে 18 সেকেন্ডে। তার মানে এখানে মাইনাস করলে তুমি পাবে হচ্ছে ট্রেনটি 210 মিটার অতিক্রম করে, 42 থেকে 18 মাইনাস করলে পাবে হচ্ছে 24 সেকেন্ডে। তো ট্রেনটি 24 সেকেন্ডে 210 মিটার অতিক্রম করে। এখন আমাদের বলেছে ট্রেনের গতিবেগ বের করতে হবে। তো ট্রেনের গতিবেগ বের করার ফর্মুলা কি, আমরা জানি 1 সেকেন্ডে ট্রেন কতটা যায় সেটাই হচ্ছে ট্রেনের গতিবেগ। তো 24 সেকেন্ডে 210 মিটার গেলে 1 সেকেন্ডে কতটা যাবে, 1 সেকেন্ডে যাবে 210/24। এখন দেখো বলছে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত, তো ঘন্টায় কত বের করতে গেলে এটা আমরা পেয়েছি মিটার পার সেকেন্ডে। তো 1 সেকেন্ডে ট্রেন কতটা যায় এটা আমরা মিটার পার সেকেন্ডে পেয়েছি, এটাকে ঘন্টায় করতে গেলে কি করতে হবে, 210/24 গুণিতক 18/5। দেখো একটা সহজ জিনিস, গতিবেগ কি, যখন আমরা মিটার পার সেকেন্ড বলবে, মনে করো ট্রেনের গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, তার মানে ট্রেনটি 1 সেকেন্ডে যায় কত, 10 মিটার। বা 10 কিলোমিটার পার আওয়ার বললে তখন কি বোঝাবে, ট্রেনটি 1 ঘন্টায় যায় কত, 10 কিলোমিটার। তো এখানে 24 সেকেন্ডে যাচ্ছে কত, 210 মিটার। তো 1 সেকেন্ডে কত যাবে, 210/24 মিটার পার সেকেন্ড। তো এটা মিটার পার সেকেন্ডে পেয়েছি আমরা ট্রেনের স্পিড, বাট আমাদের বের করতে হবে কি, কিলোমিটার প্রতি ঘন্টা। তো কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তো 4 6 24, 3 6 18, এটাকে 5 দিয়ে করো, 4 5 20, 5 2 10। তো কত হচ্ছে, 21 2 42, 2 2 4, 3 21 63, বা হ্যাঁ 63/2, 63/2 মানে তোমাদের হচ্ছে 31.5 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো এইগুলো তোমরা বেসিক নিয়মে করতে পারো, শর্ট ট্রিক্সেও করতে পারো। বেসিকও করলে তাড়াতাড়ি হয়ে যাবে, শর্ট ট্রিক্সে করলেও তাড়াতাড়ি হয়ে যাবে। একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48 হয়, তার মানে মাথার সংখ্যা 48, মানে টোটাল প্রাণী কত, টোটাল প্রাণী আছে কিন্তু 48টি, এবং পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলো মুরগি আছে। দেখো মুরগির পায়ের সংখ্যা কতটি, 2টি। মুরগির কটা পা থাকে, 2টি পা থাকে। মুরগির 2টি পা থাকে। আর গরুর কটা পা থাকে, গরুর পায়ের সংখ্যা হচ্ছে 4টি। তার মানে যদি আমাদের এই 48টা সংখ্যা যদি প্রত্যেকটাই যদি গরু হতো, তাহলে টোটাল পায়ের সংখ্যা কত হতো, টোটাল পায়ের সংখ্যা, টোটাল পায়ের সংখ্যা হতো 48 × 4, 192। বাট আমাদের এখানে কটা আছে, টোটাল পা 140টি। তো 140 মাইনাস করো, কতটা কম আছে 192 থেকে, 52টি। তো এই 52টা পা কম হচ্ছে কিসের জন্য, মুরগির জন্য। তো এই 52কে 2 দিয়ে ভাগ করলে তোমরা কিসের সংখ্যা পাবে, মুরগির সংখ্যা পাবে, কত হচ্ছে 26। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন যদি তোমরা বেসিক নিয়মে করতে চাও তাহলে কি করবে, দেখো টোটাল 48টা প্রাণী। তো 48-এর ভিতরে ধরে নাও মুরগির সংখ্যা হচ্ছে এক্সটি আর গরুর সংখ্যা হচ্ছে 48 মাইনাস এক্স। এখন মুরগির সংখ্যা এক্স হলে মুরগির পায়ের সংখ্যা কত হবে, একটা মুরগির 2টো পা থাকলে এক্সটি মুরগির পায়ের সংখ্যা হবে 2xটি। আর গরুর পা 4টে হলে 48 মাইনাস এক্সটি গরুর পায়ের সংখ্যা কত হবে, 4 গুণ করে দেবে,
টোটাল কত 140-এর সাথে ইকুয়াল করে দেবে। তো এই সমীকরণটা ক্যালকুলেশন করলে তোমরা এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাবে, তার মানে এখান থেকে তোমাদের মুরগির পায়ের সংখ্যা বেরিয়ে আসবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন দেখো কি বলছে, নিজেরা কিন্তু চেষ্টা করবে, আমি দেখো তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি যাতে তোমাদের টাইমটা নষ্ট না হয়, তারপরেও তোমরা নিজেরা একবার ভিডিওটা পজ করে নিজে করার চেষ্টা করবে। একজন পুরুষের কর্মক্ষমতা একজন মহিলার দ্বিগুণ, তার মানে একজন মহিলা ওমেন যদি একদিনে একটা কাজ করে তাহলে পুরুষ মেন কটা কাজ করবে? দুটো কাজ করবে। যদি একজন পুরুষ ও একজন মহিলা একত্রে একটি কাজ 10 দিনে করে, অর্থাৎ তারা একসাথে করলে একদিনে কটা কাজ করবে? 2 + 1, একদিনে তারা 3টে কাজ করে। আর একটা কাজ করতে তাদের সময় লাগছে কত? 10 দিন। তাহলে 10 দিনে তারা কটা কাজ করবে? 10 × 3, একদিনে 3টে কাজ করলে 10 দিনে তারা 30টি কাজ করবে। তো এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক 30 ইউনিট। দেখো পুরুষ আর মহিলা 10 দিনে কাজ শেষ করছে, কিন্তু তারা একদিনে দুজন মিলে 3টে কাজ করে, তো টোটাল কাজ কটা করবে? 30 ইউনিট করবে। এখন বলছে তবে একজন পুরুষ একা ওই কাজটি কতদিনে করবে? তো টোটাল 30 ইউনিট কাজ, একজন পুরুষ একদিনে দুটো কাজ করলে 30 ইউনিট কাজ করতে তাদের সময় লাগবে কত? 30/2 মানে 15 দিন টাইম লাগবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, একজন অসাধু ব্যবসায়ী দাবি করেন যে তার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের সমান, অর্থাৎ সে যদি 1000 টাকা একটা জিনিস কিনে সে 1000 টাকায় সেটা বিক্রি করছে, কিন্তু ওজনে সে কিন্তু ঠিকঠাক ঠকিয়ে দিচ্ছে, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ব্যবহার করেন, মানে 1 কেজি মানে ধরে নাও 1000 গ্রাম, তো তার দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, কিন্তু সে ঠকিয়ে 800 গ্রাম মাল দিচ্ছে, অর্থাৎ 800 গ্রাম মাল বিক্রি করে সে 1 কেজির সমান দাম নিচ্ছে কিন্তু, ঠিক আছে? 1 কেজি সমান 1 কেজি মানে 1000 গ্রামের দাম নিচ্ছে, 800 গ্রাম মাল দিয়ে সে 1000 গ্রামের দাম নিচ্ছে, অর্থাৎ এখানে যদি আমি ধরে নিই 1000 গ্রাম জিনিসের দাম 1000 টাকা, তাহলে 800 গ্রামের দাম কত হবে? 800 টাকা, অর্থাৎ সে 800 টাকার মাল 1000 টাকায় বিক্রি করছে, 800 টাকার মাল 1000 টাকায় বিক্রি করছে, তাহলে সে লাভ করছে কত? 200 টাকা। তার মানে 800 টাকায় সে লাভ করছে কত? 200 টাকা। 800 টাকার মাল 1000 টাকায় বিক্রি করছে কী করে? ওজনে ঠকিয়ে। তাহলে 100 টাকায় সে কত % লাভ করবে? 2 শূন্য 2 শূন্য কাটলো, 4 দুগুণে 8, 4 25 100, তার লভ্যাংশের হার কত? 25%। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো কী বলছে, একটি শহরের জনসংখ্যা, এই যে সিরিজ মেথড, পার্সেন্টেজের সিরিজ মেথড থেকে কিন্তু একটা অঙ্ক আসে। জনসংখ্যা কত? 7986। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বাড়লে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? তো 3 বছর আগে জনসংখ্যা ধরে নাও পি ছিল, তো জনসংখ্যা বাড়ছে, অর্থাৎ যদি জনসংখ্যা প্রথমে 100 থেকে থাকে, পরে 10% বেড়ে কত হয়েছে? 110 হয়েছে, তারপরে বছর আবার জনসংখ্যা যদি 100 হয়ে থাকে, 10% বেড়ে 110 হয়েছে, আবার 100 থেকে 110 হয়েছে, 3 বছর হয়েছে, তার মানে সিরিজটা আমরা 3 বার চালাবো। এখন কত হচ্ছে? 7986 তার সমান হচ্ছে। এখন দেখো দুটো শূন্য ক্যান্সেল হলো, এখান থেকে একটা শূন্য ক্যান্সেল হলো, তাহলে পি ইন্টু 3টে 11 গুণ করলে হবে 1331। এটা কিন্তু তোমাদের মনে রাখবে, 3টে 11 গুণ করলে 1331 হয়। আর এখানে নিচে কত থাকছে? 1000 ইকুয়াল টু কত? 7986। দেখো 1331-এর সাথে কত গুণ করলে 7986 হয়, কারণ এখান থেকে তোমরা বুঝতেই পারছো পি ইকুয়াল টু কত হবে? পি ইকুয়াল টু হবে 7986 ইন্টু 1000 বাই নিচে হচ্ছে 1331। এখন 1331 দিয়ে 7986-কে কাটলে 6 বার যাবে, কারণ 1331 ইন্টু 6 গুণ করে দেখো, করলে কিন্তু তোমরা এটা পাবে 7986। তো উপরে থাকছে 6 আর 1000, তার মানে কত হচ্ছে? 6000। তো 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? 6000। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পরের অঙ্কটি কি বলছে, এই অঙ্কটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে এসেছিল। কোনো একটি পরিবারে চাল, মাছ ও তেলের খরচের অনুপাত 12:17:3। যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30%, 50% করে বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ কত বৃদ্ধি পাবে? অর্থাৎ একটা পরিবারে চাল বাবদ, মাছ আর তেল বাবদ খরচের অনুপাত কত দেওয়া আছে, সেটা 12:17:3। এখন দেখো এই যে অনুপাতের সাথে আমরা একটা করে যে শূন্য অ্যাড করি, এটা করতে পারি। অনুপাতে তুমি যা ইচ্ছাতে অ্যাড করতে পারো, কিন্তু সেম জিনিস অ্যাড করতে হবে। মনে করো এখানে 2:3 একটা অনুপাত পেলে, তো এখানে যদি তুমি 3 গুণ করো 2-এর সাথে, তাহলে তোমার 3-এর সাথে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তো অনুপাতে তুমি সেম জিনিস অ্যাড করতে পারো, আবার সেম জিনিস কিন্তু কী করতে পারো? ভাগ করে দিতে পারো, কোনো ব্যাপার নেই। অর্থাৎ ওই পরিবারে চাল বাবদ আমি ধরে নিলাম খরচ হতো 120 টাকা, মাছ বাবদ 170 আর তেল বাবদ 30 টাকা। এখন খরচ 20% বেড়ে গেছে চাল বাবদ,
তাহলে 120 সাপেক্ষে যদি 20% বেড়ে যায়, এখন খরচ কত হচ্ছে? 120 × 120 বাই 100, 2 কাটলে 144 টাকা। এখন চাল বাবদ খরচ হচ্ছে 144 টাকা। মাছ বাবদ খরচ কত হবে? 170-এ 30% বেড়ে গেছে, তার মানে 130 বাই 100। তো 17 আর 13 গুণ করলে তোমরা পাবে সম্ভবত 221। 3 7 21 রাখ, হ্যাঁ 221 পাবে। আর তেল বাবদ খরচ হতো 30 টাকা, এখন সেটা 50% বেড়ে গেছে। তো 30-এর 50% বাড়া মানে কত হবে? 45 টাকা। তো আগে দেখো কত খরচ হচ্ছিলো? 170 + 30 200 আর 120 320 টাকা। আগে 320 টাকা খরচ হচ্ছিলো, এখন সেই খরচটা কত বেড়ে গেছে দেখো। চাল বাবদ কিন্তু 24 টাকা বেড়ে গেছে, মাছ বাবদ 51 টাকা বেড়ে গেছে, আর তেল বাবদ 15 টাকা বেড়ে গেছে। তো টোটাল বেড়েছে 5 আর 1 6 10 30 80 90 টাকা বেড়েছে। তো আগে যেখানে 320 হচ্ছিলো, এখন সেখানে 320 সাপেক্ষে 90 বেড়েছে। তো 100 এর সাপেক্ষে কত বেড়েছে সেটা বের করলে আমাদের উত্তর চলে আসবে। 0 0 কাটলো, 4 25 100, 4 8 32। তো 9 × 25 গুণ করলে হবে 225কে 8 দিয়ে ভাগ করলে তোমাদের যাবে 8 2 × 16, 8 8 64, তার মানে হচ্ছে 28.1/8%। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন দেখো, চক্রবৃদ্ধি সুদ থেকে নেওয়া হয়েছে। বলছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়, অর্থাৎ আসল টাকা মনে করো 1 টাকা, সেটা 3 বছর পরে সুদে আসলে অ্যামাউন্ট কত হয়েছে? 27 টাকা। তো এই টাইপের অঙ্কে তোমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে তোমরা কী করবে? এই যে 1 টাকা 3 বছর পরে 27 টাকা হয়েছে, এই ক্ষেত্রে তোমরা 1 বছর পরে 1 টাকা কত টাকা পরিণত হবে সেটা বের করতে হবে। তো সেটা বের করতে গেলে তোমাদের এদের কিউব রুট নিতে হবে, ঘনমূল নিতে হবে। এখন 1-এর ঘনমূল তুমি যেটা নেবে একই পাবে, 1-এর ঘনমূল তুমি যাই নিও 1 পাবে। 27-এর ঘনমূল কত হবে? 27-এর ঘনমূল 3 হবে। তার মানে এই 1 টাকা 1 বছর পরে কত টাকা হবে? 3 টাকা হবে। 1 টাকা 1 বছর পরে 3 টাকা হলে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে কিন্তু 2 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ 2 টাকা। আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে কি? 100 টাকার 1 বছরের সুদ। তো 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 1 টাকা যদি 2 টাকা হয়, 100 টাকা 1 বছর পরে কত হবে? 200 টাকা। তার মানে রেট অফ ইন্টারেস্ট কত? 200%। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো গাইস, আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা যারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।